নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। এবং আজকে যেটা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম একেবারে চূড়ান্ত তালিকা আগামীকাল প্রকাশ হতে চলেছে। অর্থাৎ বাংলায় প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি। এবং যেমনটা জানা যাচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ তালিকা প্রকাশের একেবারে প্রস্তুতি নির্বাচন কমিশনের। ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করা হবে ভোটার লিস্টে। প্রশ্ন হচ্ছে, ভোটার লিস্টে কি তাহলে সার্জিক্যাল স্ট্রাইক? এদিকে ভোট ঘোষণার আগে আমরা জানি যে বাংলায় 480 কোম্পানি আসতে চলেছে। রেকর্ড করার পথে কি এবারের মোতায়েন, এমনটাই উঠছে প্রশ্ন। ভোটের আগেই বুথে বুথে উর্দিধারীদের দেখা যাবে। তবে এক্ষেত্রে কিসের সংকেত দিচ্ছে কমিশন? এসআইআর এর গেরো না বাহিনীর পাহাড়? একাধিক এই ধরনের প্রশ্ন উঠে আসছে। তাছাড়া প্রশ্ন উঠছে যে 2026-এর মহড়া শুরু কার ইশারায়? ভোটের নির্ঘণ্টের আগেই কি উত্তপ্ত বাংলার মাটি? ভোটার তালিকা থেকে কেন্দ্রীয় বাহিনী কার দখলে থাকবে মাঠ? ভোটমুখী বঙ্গে কোন পথে শাসক বিরোধী রাজনীতি? কারণ আগামীকাল অর্থাৎ রাত পোহালেই কিন্তু একেবারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে চলেছে। তবে ধাপে ধাপে কিন্তু আরো প্রকাশ পাবে, কারণ এটাই চূড়ান্ত নয়। প্রথম এটি একটি তালিকা প্রকাশ পাচ্ছে, যেখানে জানা যাচ্ছে যে তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে, এমনটাই জানা যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে মীমাংসিত, অমীমাংসিত, বাতিল তিনটে ভাগে বেরোবে নাম। অমীমাংসিত হিসেবে তালিকায় থাকবে 60,00,000 নাম। পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা হবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিত যারা থাকবেন তারা কিন্তু ভোট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মীমাংসা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আমাদের সঙ্গে অতিথিরা আজকে থাকবেন আলোচনায়। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস থাকবেন, তৃণমূল নেতা রঞ্জন ঘোষ থাকবেন, বিজেপি নেতা অরিজিৎ দাস, এবং থাকবেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। প্রত্যেককে আমরা স্বাগত জানাবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আমি গ্রাফিক্স এর মাধ্যমে একটু দেখাবো যে এসআইআর এর যে প্রত্যেকটা ধাপে ধাপে হচ্ছে এবং ক্যাটাগরি গুলো যে রয়েছে, পিসিআর কে বলবো একটু তুলে ধরতে, যে এসআইআর এর ক্যাটাগরি সহ আমি একটু গ্রাফিক্স এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে। পিসিআর একেবারে ভোট ঘোষণার আগে না, এই বিষয়টি নয়। 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ক্যাটাগরি ভিত্তিক নাম প্রকাশ করবে কমিশন। অর্থাৎ তিনটি ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির মধ্যে তিনটি ক্যাটাগরি রয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় থাকছে 7,08,00,000 নাম। সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের আরেকবার জানিয়ে রাখি, প্রথমে 7,66,00,000 ভোটার ছিল। প্রথমে এর আগে যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল 7,66,00,000, সেখান থেকে বাদ গেছে 58,00,000 নাম। সেখানে 58,00,000 নাম বাদ গেছে। 7,08,00,000কে ভাগ করা হয়েছে ক্যাটাগরিতে, তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই ক্যাটাগরি আপনাদের সামনে, যাদের নাম থাকবে তাদের নামের পাশে অ্যাপ্রুভড লেখা থাকবে, যাদের নাম থাকবে তাদের পাশে অ্যাপ্রুভড লেখা থাকবে, যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। আরো একবার বলে দিই, যাদের নাম বাদ যাবে তাদের পাশে ডিলিটেড, এবং যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে এডুকেশন লেখা থাকবে। অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এগোতে হবে এবং এই বিষয়গুলোকেই কিন্তু নজর রেখে আগামীকাল যে তালিকা প্রকাশ করতে চলেছে এসআইআর এর চূড়ান্ত তালিকা, সেই তালিকায় তিনটি ক্যাটাগরি রয়েছে। এবং যেমনটা আমি বলছিলাম যে ধাপে ধাপে বিষয়গুলো এগোবে এবং সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা হবে ধাপে ধাপে, এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিতরা। এই ধরনের একাধিক বিষয় উঠে আসছে। আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে, এবং পাশাপাশি আরও একটি বিষয় আজকে আমাদের আলোচনার মধ্যে থাকছে। যেহেতু আগামীকাল কেন্দ্রীয় বাহিনী আসছে, অর্থাৎ আগামীকাল যেহেতু কেন্দ্রীয় বাহিনী আসছে, একেবারে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে এবার কিন্তু বাংলায় আসছে 480 কোম্পানি। ভোট ঘোষণার আগে বাংলায় 480 কোম্পানি আসছে। সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি রেকর্ড গড়ার পথে এবারের মোতায়েন? ভোটের আগে বুথে বুথে উর্দিধারী এবং এই সেন্ট্রাল যে ফোর্স আসছে তাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। তৃণমূলের তরফ থেকে ব্রাত্য বসু একাধিক মন্তব্য করেছেন, স্কুলের ক্ষতি হবে, স্কুলের পড়ুয়াদের ক্ষতি হবে, এ ধরনের একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। সেই বিষয়গুলো কিন্তু আজকের আলোচনায় থাকতে চলেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে 28 ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। দীর্ঘ 3 মাসের টানাপোড়েন শেষ এবং এসআইআর এর পূর্ণ প্রক্রিয়া শেষে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। শুভ্রজ্যোতি কে স্বাগত জানাবো আজকের আমাদের সাফ কথার আলোচনা। শুভ্রজ্যোতি,
না, শুভ্রজ্যোতি নেই এই মুহূর্তে আমাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন স্ক্রিনে বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। বিজেপি নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিজিৎ দাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অরিজিৎ দাস। আমি আবারও স্ক্রিনে আনতে বলবো পিসিআর কে, ওনাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো। অরিজিৎ বাবু, সাফ কথায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে আলোচনার বিষয় রয়েছে, আগামীকাল এসআইআর এর তালিকা প্রকাশ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা যায়, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তৃণমূলের তরফ থেকে একাধিকবার এর বিরোধিতা করা হয়েছে। যেহেতু আগামীকালই রয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশ, কি বলবেন? 3টি ক্যাটাগরি রয়েছে সে তালিকায়। প্রথমেই নমস্কার, নিউজ লাইভ বাংলার প্রত্যেক দর্শককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আগামীকাল যে তালিকা প্রকাশ হতে যাচ্ছে, দীর্ঘ লড়াইয়ের পর, দীর্ঘ টানাপোড়েনের পর এই তালিকা প্রকাশ হবে। এই কারণেই বলতে হচ্ছে, কারণ বিগত সময় 3 মাস ধরে তৃণমূল কংগ্রেসের যে নাটকবাজিটা সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষ লক্ষ্য করেছে। সরেজমিনে মাঠে ময়দান থেকে শুরু করে বিএলওদেরকে মিথ্যাচার করা, বিএলওদেরকে খেপানো থেকে শুরু করে, সাধারণ মানুষকে খেপানো থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় জায়গায় দাঙ্গাবাজি করা থেকে শুরু করে, সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা মামলা করানো, সুপ্রিম কোর্টে গিয়ে অযথা ঝামেলা করা, এবং তারপরে গিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে সপাটে চর খেয়ে ফিরে আসা, এবং আগামী কালকে যে তালিকা প্রকাশ হতে যাচ্ছে ফাইনাল ভোটার লিস্ট, তার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে আসল যে পশ্চিম বাংলায় যে আগামী দিনে ভোটার যারা অধিকারী, যারা প্রকৃত ভারতবাসী, যারা প্রকৃত ভোটার, তারাই মতদান করবে। এইটা নিয়েই আগামী দিনেই প্রকাশ হবে, এইটাই প্রকাশ হবে আগামী দিনে। পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। তৃণমূল কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন। তৃণমূল কংগ্রেসের এই ঘোলা জলে মাছ ধরাটা প্রকৃতপক্ষে যে পরিষ্কার হয়ে গেল, যে সুপ্রিম কোর্টের কাছেও সপাটে চর খেয়ে বাড়ি ফিরে এসছে, যে আজকে জুডিশিয়ারির মধ্য দিয়ে এই এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছভাবে করবার চেষ্টা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবতে পারেনি যে স্বচ্ছ তালিকা হতে পারে, স্বচ্ছ তালিকা করে ভোট হতে পারে। আজকে তৃণমূল কংগ্রেস রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকে রাতে আর তৃণমূল ঘুমোতে পারবে না। আগামী কালের পর থেকে তৃণমূল কংগ্রেস দলটাই পশ্চিম বাংলা থেকে উঠে যাবে। তার জন্যই আগামী দিন থেকে তারা নিশ্চিত থাকুন, এবং পশ্চিম বাংলার মানুষ পরিষ্কার একটা সংকল্প নিয়েছে যে বাঁচতে চাই বিজেপি তাই, আর তার জন্যই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা নিশ্চিত হয়ে গেছে। একেবারে এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিকবার আমরা দেখেছি যে এ নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূলের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে, আমরা দেখেছি ইলেকশন কমিশন বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেলেন। একেবারে নজিরবিহীন ঘটনা ঘটতে আমরা দেখেছি রাজ্যের বুকে, বাংলার বুকে। অরিজিৎ বাবু, একদম একদম আমি তো বললামই যে তৃণমূল কংগ্রেস যে কি নক্কারজনক পরিস্থিতি তৈরি করেছিল সারা পশ্চিম বাংলাটাকে, সেটা পরিষ্কার হয়ে গেছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেস কি না করতে পারে। অস্বচ্ছ তালিকা রাখবার জন্য, ভূতের বাসা রাখবার জন্য, ঘুঘুর বাসা রাখবার জন্য তৃণমূল কংগ্রেস কতটা নামতে পারে, তার প্রকৃত উদাহরণ হচ্ছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল জবাবের নাম করে নাটকবাজি আর গ্যালারি শো। এই গ্যালারি শো পুরোপুরি ফ্লপ করেছে, সপাটে চর খেয়ে বাড়ি ফিরেছে। আগামীকাল নিশ্চিত হয়ে যাবে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসটা থাকবে না। একদমই। আজও আমরা দেখেছি যে আজও একই ছবি আমরা দেখেছি, যখন দেখেছি সুপ্রিম কোর্টের ফের রাজ্য, অর্থাৎ আমরা দেখেছি জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করতে দেখা গেছে তৃণমূল সরকারের তরফ থেকে, এবং সে জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকেও ধমক এসেছে। তারা বলেছেন যে বন্ধ করুন, এই জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ উঠে আসছে। সুপ্রিম কোর্ট তো বিরক্ত হচ্ছে। আজকে কপিল সিব্বলের যে
যে তাদের ইন্টারভেনশন, তারা যে গেছিল সেখানে যে মামলার আবার শুনানি করবার জন্য, যে হুজুর দেখুন, হুজুর বাঁচান, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বিরক্ত প্রকাশ করেছে। আপনারা বারবার আসছেন কেন? এই করে সুপ্রিম কোর্টের বাকি মামলাগুলোকে ডিলে করে দিচ্ছে। ভারতবর্ষে অনেক বিষয়, আইন কানুনের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে হয়। তৃণমূল কংগ্রেস হাইকোর্ট সুপ্রিম কোর্টটাকে ব্যতিব্যস্ত করে তুলেছে যে এই এসআইআর কে কেন্দ্র করে যে যেভাবেই হোক ক্ষমতার আসনে তাদের থাকতে হবে, ক্ষমতার অলিন্দে তাদের থাকতে হবে, বাঁচতে হবে। তার কারণ এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে এদের সুদখোর, উমেদার, তাবেদার, কাটমানিখোর সমস্ত এই ধরনের লোকেরা বসবাস করে। এরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ, আর সেই সম্পদদেরকে বাঁচাতে হবে। আর সাথে সাথে ভাইপোর সম্পত্তি বাড়াতে হবে, ভাইপোর সোনা, ভাইপোর টাকা পয়সা এগুলো বাড়াতে হবে। তার জন্য কয়লা পাচার করতে হবে, গরু পাচার করতে হবে, সুপারি পাচার করতে হবে, এগুলো করতে হবে এদেরকে। আর তার জন্যই ক্ষমতা অলিন্দে থাকার এত উদ্গ্রীবতা, এত চেষ্টা। কিন্তু আগামীকালকে পরিষ্কার হয়ে যাবে ভোটার তালিকা, এরপরে আর তৃণমূল কংগ্রেসটা থাকবে না। একদম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস যে জুড়ে গেছেন। অন্যায় বিশ্বজিৎ অবিচার বাবু তৃণমূল একেবারে, কংগ্রেস বিশ্বজিৎ করেছে। বাবু এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, আগামীকাল এসআইআর এর তালিকা প্রকাশ, অর্থাৎ ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা যায়। বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা যে অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জ নিয়েছিল, সেই চ্যালেঞ্জ কতটা সম্পূর্ণ হচ্ছে এবং কতটা অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা কালকে আমরা বলতে পারবো। কারণ রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন যে অভিযোগগুলো তোলা হয়েছিল তার অধিকাংশ অভিযোগ সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। তার প্রথম অভিযোগ ছিল যে এখানে যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে সেটা নিয়ে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়ে বলেছে রাজ্য যদি মাইক্রো অবজারভার দেয় তাহলে অসুবিধা নেই। আমরা জানি যে মাধ্যমিকের অ্যাডমিটের যে গ্রহণযোগ্যতা, আমরা জানি যে আধার কার্ডের যে গ্রহণযোগ্যতা, সেটা নিয়েও সুপ্রিম কোর্টে রাজ্য গেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে সেইগুলোকে মান্যতা দেওয়ার কথা। এবং শেষ পর্যন্ত এই অল্প সময়ে কাজটা করা সম্ভব নয় বলে যেভাবে কাজ হচ্ছিল, এবং এই আরো এদের উপরে ভরসা, এবং এরাই সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নেবেন না, একথা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিলেন। এবং তার পাশাপাশি বললেন যে এই কাজের জন্য বিচার বিভাগীয়, অর্থাৎ যারা আইনগত দিক দেখেন সেই বিচারপতিরা বা জজেরা, তাদের দায়িত্ব থাকবে শুনানি শেষ করার জন্য। আমরা জানি কালকে যে ভোটার লিস্ট পাবলিশ হবে সেটা অসম্পূর্ণ ভোটার লিস্ট, এবং এতে অনেকে বিভ্রান্ত হতে পারেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী 28 তারিখেই এটা প্রকাশ করা হবে, কিন্তু এর পাশাপাশি একটা সাবসিডিয়ারি লিস্ট যতদিন না নমিনেশন জমা পড়বে তখন প্রকাশ করা হবে। দেখুন, রাজ্যের পক্ষ থেকে এটা বলা হয়েছে, বা এটা আমাদের সাধারণ মানুষের বক্তব্য, যে একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর একটাও অবৈধ ভোটারের নাম যেন না থাকে। এই কাজটা আমরা বারবার বলছিলাম, খুব অল্প সময়ে নির্বাচন কমিশন করছে, সেক্ষেত্রে প্রচুর ভুল ভ্রান্তি। এবং ভেবে দেখুন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রচুর পরিমাণ মানুষ, তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, হেনস্থা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সেখানে হাসপাতালের পেশেন্ট থেকে শুরু করে প্রবীণ মানুষ থেকে শুরু করে একদম শিশু থেকে শুরু করে সবাইকে লাইনে দাঁড় করানো হলো। কিন্তু কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি? যখন ঠাকুর থেকে টেগোর হয়ে যাচ্ছে, যখন দত্ত থেকে ডাট হয়ে যাচ্ছে, তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আমরা দেখতে পাচ্ছি। এর দায় কার? এই যে মানুষদের নাম ছিল এতদিন যারা ভোট দিয়ে এলো, তারা তো এইভাবে ভোট দিয়েছে, তাহলে হঠাৎ তারা একটা ভুল করলো না? অরিজিৎ দা কিছু একটা বলতে চাইছে। বিশ্বজিৎ বাবু, অরিজিৎ বাবু কিছু একটা বলতে চাইছেন, বিজেপির তরফ থেকে তিনি রয়েছেন, তার কিছু একটা মন্তব্য। হ্যাঁ বলুন অরিজিৎ বাবু। আমি বিশ্বজিৎ বাবুকে একটা প্রশ্ন করতে চাই, যে এসআইআরটা শুধুমাত্র পশ্চিম বাংলায় হচ্ছে না, এসআইআরটা সারা ভারতবর্ষের অনেক রাজ্যে হচ্ছে, এবং প্রত্যেকটা রাজ্যেই এই ধরনের যাদের নাম বাদ গেছে, কোথাও 24 লক্ষ, কোথাও 36 লক্ষ, কোথাও 9 লক্ষ, কোথাও 80,000 এ ধরনের পরিসংখ্যান পাওয়া গেছে এখনো পর্যন্ত। এবার অনেক রাজ্যে ফাইনাল ভোটার লিস্টও পাবলিশড হয়ে গেছে। সেখানে দেখা গেছে যে সেখানেও মানুষ
যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে সেখানেও মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের সমস্ত ডকুমেন্ট শো করেছে যেগুলো নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে। সেখানে তো কোনো নিউজ চ্যানেল এ ধরনের কোনো নিউজ করেনি বা কোনো বিশ্লেষক এ ধরনের বিশ্লেষণ করেনি। আসল ঘটনা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বিশ্লেষক গণেরা তৃণমূলকে কোথাও একটা বাঁচাবার লড়াইয়ে নেমেছেন, কোথাও তৃণমূলকে অক্সিজেন দেওয়ার লড়াইয়ে নেমেছেন। আর এই লড়াই করে লাভ নেই। সুপ্রিম কোর্টে গিয়ে যে তৃণমূল কংগ্রেস মাইক্রো অবজারভার নিয়ে ফাইল করেছিল, কি লাভ হয়েছে এই মাইক্রো অবজারভার নিয়ে ফাইল করে? কোনো লাভ হয়েছে কি? সুপ্রিম কোর্ট মাইক্রো অবজারভারের কাজ কি ছিল সেটা কি আদৌ তৃণমূল কংগ্রেস জানে? এই মাইক্রো অবজারভারদের প্রকৃত কাজ ছিল ইআরও এবং এইআরওর আন্ডারে থেকে বিএলও এবং ইআরওর মধ্যবর্তী স্তরে ডকুমেন্টেশনের ঝাড়াই বাছাইয়ের কাজে সহযোগিতা করা। একজন ইআরও এবং এইআরও তারা প্রত্যেকে হলো রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত আমলা, কেউ তারা বিডিও, কেউ তারা এসডিও। এই র্যাঙ্কে যারা অফিসাররা রয়েছে তাদের হাতেই সম্পূর্ণ ক্ষমতা দেওয়া ছিল। সুপ্রিম কোর্ট ঠিক সেই কথাটাকেই আওড়েছেন, দ্বিতীয়বার বলেছেন। মাত্র মাইক্রো অবজারভারের কোনো কেমন গুরুত্ব ছিল না যেটাকে নিয়ে বেলুন ফোলানোর মতন হাওয়া দিয়ে বেলুন ফোলানো হচ্ছে। এই বেলুন ফুলিয়ে লাস্ট আলটিমেটলি কিছু হবে না। বেলুন ফেটে গেছে। আগামী 28 তারিখ আগামীকাল একদম পরিষ্কার ভোটার তালিকা প্রকাশ হবে। সেই ভোটার তালিকাতেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। না, প্রক্রিয়া আরো থাকবে আগামী দিনগুলোতে, ধাপে ধাপে আরো এগোবে। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আবারও যাবো। বিশ্বজিৎ বাবু কিছু একটা বলতে চাইছেন, বলুন। একদম হ্যাঁ, যেটা উনি বললেন পরিষ্কার যে যাদের অসুবিধা হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, তারা তো তৃণমূল নয়। তাদের ভিতরে বাম আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সবাইকে লাইনে দাঁড়াতে হয়েছে। সুতরাং অসুবিধা বা যে হেনস্থার শিকার হয়েছে মানুষ, আপামর জনগণ হয়েছে। উনি অন্যান্য রাজ্যের কথা বললেন, উনি বলুন অন্যান্য কোন রাজ্যে এই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে? কেন আমাদের রাজ্যের জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো? কোন রাজ্যের ক্ষেত্রে এতগুলো এসওপি এসছে? সুতরাং এই যে অন্য রাজ্যের সঙ্গে এই তুলনা করলে হয় না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে কালচার আর অন্যান্য রাজ্যের এক নয়। কিন্তু আমি রাজনীতিকে দূরে সরিয়ে দিয়ে মানুষের হেনস্থাকে যদি দেখি, আজকে আপনি বিশ্বাস করুন যে মানুষরা দাঁড়িয়েছে তারা সব তৃণমূলের মানুষ নয়, তারা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। হেনস্থাটা সার্বিকভাবে হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গে। সুতরাং তাদের বলেছেন এমনই যে রাজ্য সভাপতি যে এখানে এসে দেখা উচিত, ওখান থেকে বোঝা যাচ্ছে না রাজ্যে কিভাবে এসআইআর হচ্ছে। সুতরাং এই জায়গাটা মনে রাখতে হবে, রাজনীতিকে দূরে সরিয়ে যেখানে মানুষের ভোটাধিকারকে সুনিশ্চিত করার কাজ, সেখানে মানুষকে একটা অস্বস্তিতে, একটা অশান্তিতে এবং তাদের হেনস্থার মধ্যে ফেলে দেওয়াটা খুব একটা নৈতিক কাজ হচ্ছে বলে মনে হয়। অরিজিৎ বাবু, হ্যাঁ বুঝতে পেরেছি। বিশ্বজিৎ বাবু যে প্রশ্নগুলো তুললেন, যে পশ্চিমবঙ্গ অন্য রাজ্য থেকে একটু হলেও আলাদা বিভিন্ন দিক দিয়ে, যে প্রশ্নগুলো আপনার কাছে রেখেছেন, যদি উত্তরগুলো দেন। সব থেকে বড় কথা সঞ্চালিকা মহোদয়া, সব থেকে বড় কথা মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করতে হলো কেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। ওনার প্রশ্নের উত্তরেই আমি বলতে চাই যে মাইক্রো অবজারভার এই কারণেই রিক্রুট করা হয়েছে, নির্বাচন কমিশন 5 বার নবান্নতে চিঠি দিয়েছে যে তারা যেন পশ্চিমবঙ্গে সরকারের তারা যেন লোক নিয়োগ করে, সেই লোক নিয়োগ করে যেন এই এসআইআর প্রক্রিয়াটাকে আরো সুন্দর করে, আরো স্বচ্ছ করে, যেন সরলীকরণ করা যায়, ভালোভাবে কাজ করা যায়, সেটা করবার জন্য 5টা চিঠি দেওয়ার পরেও নির্বাচন কমিশনের চিঠির উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী এবং নবান্ন থেকে কোনো উত্তর যায়নি। তার জন্য নির্বাচন কমিশন তাদের কাজটাকে তো আর ফেলে রাখবে না, তাদের কাজটাকে সুবিধার্থে তারা মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করেছে। আর মজার বিষয় দেখুন সঞ্চালিকা মহোদয়া, কোন মাইক্রো অবজারভারের কিন্তু কি বলে বরখাস্ত মাননীয় সুপ্রিম কোর্ট, সম্মাননীয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা কিন্তু বরখাস্ত করেননি। তাদের সাথে বরং সংযোজন করেছে যে লিস্ট রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছিল। এবং অদ্ভুত ভাবে দেখা গেছে যে আশা কর্মী, আইসিডিএস কর্মীদেরকে সেই লিস্টের মধ্যে রাখা হয়েছে। তারা কোন স্তরে একটা রাজ্য সরকার চলছে তারা সিরিয়াসনেসটা তো বোঝেই না।
ইসির সিরিয়াসনেস বোঝার মতন মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতাই নাই, এই রাজ্য সরকারের ক্ষমতাই নাই। এই রাজ্য সরকারটা কোনোভাবেই সিরিয়াসনেস এর মধ্যে দিয়ে চলেনি, সিরিয়াসনেস তাদের মধ্যে নেই। তাই এই অপদার্থ রাজ্য সরকারকে উপড়ে ফেলার লড়াইয়ে বাংলার মানুষের ডাক, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বেশ বেশ, আমি 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 আলোচনা এগোবো এর পরবর্তী সময়ে। এই মুহূর্তে একটি কমার্শিয়াল বিরতির সময় হচ্ছে, কমার্শিয়াল ব্রেক নিয়ে নেবো, তারপরে ফিরছি আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, ফিরবো আলোচনা। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, বিশিষ্ট অতিথিরা রয়েছেন। বিশ্বজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক, বিজেপি নেতা রয়েছেন, অরিজিৎ বাবু রয়েছেন। আমি এবার একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, এবার আপনার কাছে একটা প্রশ্ন করছি। এই যে তালিকা প্রকাশ পাচ্ছে, ভোটার তালিকা, এটা কি 2026-এর ভাগ্য নির্ধারণের একটা প্রথম ধাপ, কি মনে হচ্ছে? ভাগ্য নির্ধারণের কোনো প্রথম ধাপ নেই, কারণ আমরা যদি ভোটের মনস্তত্ত্ব দেখি তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছর ভোটের পার্সেন্টেজও বদলে যায় এবং ইস্যুগুলো বদলে যায়। পশ্চিমবঙ্গে ভোট হয় মূলত ইস্যুতে, যেখানে এখন ভোটের বাইনারি তৈরি হয়েছে। মূলত দুটি দল পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়াই করে তাদের ইস্যু দিয়ে। কেউ বলে ধর্ম তাদের ইস্যু, আবার কেউ বলে সমাজ কল্যাণমূলক প্রকল্প তাদের ইস্যু। পশ্চিমবঙ্গের শাসক দল সমাজ কল্যাণমূলক প্রকল্পে জোর দেয়, আর পশ্চিমবঙ্গের বিরোধী দল ধর্মকে আশ্রয় করে ধর্মের বাইনারি তৈরি করে। এই হচ্ছে এখানকার নির্বাচন। আপনি যদি দেখেন যে এখানে মহিলা ভোট কিন্তু মূল একটা লক্ষ্য। যেমন করে বিহারের ক্ষেত্রে নির্বাচনের আগে 10,000 টাকা দেওয়া হলো মহিলাদের ব্যবসা করার জন্য, ঠিক তেমন ভাবে পশ্চিমবঙ্গ যে মডেল, যেখানে অনেকে ডোল পলিটিক্স বলে ব্যঙ্গ করেন, সেখানে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, এবং জানেন যে মহিলা ভোটের পাশাপাশি এবছর আহ যুব সাথী বলেও একটি প্রকল্প চালু হয়েছে, যেখানে 21 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়েরা চাকরির প্রস্তুতির জন্য, কাজকর্মের প্রস্তুতির জন্য তাদের 5 বছরের জন্য একটা স্টাইপেন্ড পাবেন, যেটা 1,500 টাকা করে প্রত্যেক মাসে। তারও মানে এই যে নতুন ভোটারদের মধ্যেও এর একটা প্রভাব পড়েছে। একইভাবে এই যে দোল পলিটিক্স এর কিন্তু ভারতীয় জনতা পার্টি সমালোচনা করলেও তারা এসে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার এরা 1,500 টাকা দেয়, তারা 3,000 টাকা দেবে। যুবসাথীর ক্ষেত্রেও তাদের সেই ধরনের প্রকল্প রয়েছে। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে যে এই লিস্টটা ডিসিসিভ হবে এমন নয়। তার কারণ আমরা বিভিন্ন ভাবে দেখি যে দুটো তিনটে বিষয় যখনই ভোট হয় তখন যারা ভোটার তারা একটা ইস্যুকে কেন্দ্র করে ওই বক্সে ভোট দিতে যায়। কিন্তু বিশেষভাবে এবার যে এসআইআর যে ভোটার তালিকা বা যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে, সেখানে মৃত ভোটার বাদ যাচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে। কোথাও না কোথাও তো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে এই বিষয়টা একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে, এবং অনুপ্রবেশ ইস্যু একটা বড় সমস্যা পশ্চিমবঙ্গের বুকে। সে জায়গায় দাঁড়িয়ে যেগুলো ভুয়ো ভোটার আছে, যারা বাইরের থেকে যারা অনুপ্রবেশকারী এসেছেন, পশ্চিমবঙ্গে থেকেছেন, তাদের নামও কিন্তু বাদ যেতে চলেছে। কোথাও না কোথাও তৃণমূল সরকারকে চাপে আসবে না এবারের ভোটে? দেখুন, প্রথম কথা যে অনুপ্রবেশকারী এখনো 58 লক্ষে একজনও দেখাতে পারেনি নির্বাচন কমিশন, এবং বিহারেও যে ঘুষপেটিয়ার কথা বলা হয়েছিল, বিহারেও এখনো একজনও অনুপ্রবেশকারীর নাম তারা প্রকাশ্যে আনেনি। সেই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশটা প্রধান ইস্যু নয়, সেটা বারবার আমরা দেখেছি। দ্বিতীয় কথা যদি দেখি যে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন যে 58 লক্ষ নাম বাদ গেছে, আপনি যদি পশ্চিমবঙ্গের ভোটিং পার্সেন্টেজ দেখেন, ধরুন একটি কেন্দ্রে 60% মানুষ ভোট দিচ্ছে, 40% মানুষ ভোট দিচ্ছে, অর্থাৎ পোলিং পার্সেন্টেজ হচ্ছে 60%। এই যে 40% যে ভোট দিচ্ছে না, এখানে যাদের নাম বাদ গেল তারা যে তার মধ্যে নেই, 60-এর মধ্যে আছে, এটা আপনি বুঝছেন কি? তার কি কোনো ব্লুপ্রিন্ট আছে? সুতরাং এইটা এত সহজ সমীকরণ বা গাণিতিক সমীকরণ নয় যে কতজন বাদ যাচ্ছে আর কত ভোটের ফারাক আছে তাতেই একটা ডিসিসিভ ফ্যাক্টর হবে, এমন নয়। আবার দেখুন, একই সঙ্গে উত্তরবঙ্গে যেখানে ভারতীয় জনতা পার্টি তাদের সংগঠন ভালো রয়েছে, সেখানে যে নামগুলো বাদ যাচ্ছে মূলত শাসক দল বলছে এগুলো সব বিজেপির ভোটার বাদ গেছে। দক্ষিণবঙ্গে যে ভোটারদের নাম বাদ গেছে তারা বলছে যে এটা নাকি তৃণমূলের ভোটার বাদ গেছে। আসলে কোনোভাবেই এই ন্যারেটিভসকে চাপিয়ে দেওয়া হচ্ছে মানসিকভাবে ভোটের আগে। এটা একটা কৌশল যে শাসক দল প্রায় হেরে গেল মনে হয়, বা বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ পেল মনে হয়, এরকম একটা ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করছে। এই যে একটু আগে বলছিলাম না, একটা অভিযোগ তো তৃণমূল সরকারের পক্ষে একটা উঠেছে যে তৃণমূল সরকার বা মমতার সরকার কিন্তু একটা ভুল বিভ্রান্তি বা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে এসআইআর নিয়ে, সেটা যে একটা অভিযোগ উঠছে, সেটা কি পুরোপুরি মিথ্যে, বিশ্বজিৎ বাবু?
দেখুন, আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। আপনি যদি মানুষের সঙ্গে কথা বলেন বুঝবেন যে মমতার সরকার তৈরি করছে না নির্বাচন কমিশন এমন এমন ভাবে প্রত্যেক মুহূর্তে এসওপি চেঞ্জ করছে, এটা তাতে তো একটা একটা আতঙ্ক সাধারণ তৈরি প্রক্রিয়া হচ্ছে। বিশ্বজিৎ বাবু, প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, ম্যাক্সিমাম রাজ্যে হচ্ছে। প্রক্রিয়া নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা হওয়া উচিত, আমি সেই কথাই বলছি। হুম কিন্তু আপনি দেখান যে বিহারে যখন হলো তখন এই 10-12টা এসওপি কোথায় ছিল? আপনি এরকম একটা প্রক্রিয়া করবেন, সেই প্রক্রিয়ার আগে ভারতবর্ষের সেটা আমরা বলছেন বুঝতে পারছি ডেমোগ্রাফি না, সেটা পাল্টে গেছে, আমাদের মতন অথচ সাধারণ সেন্সাস নাগরিকদের হলো একটু না বুঝতে সমস্যা 2011-র হচ্ছে, পরে, কারণ অথচ আপনি মূল এসআইআর হচ্ছে লোকসংখ্যা গিয়ে কত একটি সেটা বলে সুপ্রিম দিচ্ছেন, এটা কোর্টের তো হতে পারে না। একটা অবশ্য এই মানে প্রক্রিয়াটা অনেক নোটিশে থাকা একটি সুষ্ঠু, অনেক বিষয়। মেথডিক্যাল সুপ্রিম হওয়া কোর্ট উচিত, জুডিশিয়াল সুষ্ঠু অফিসারদের ভোটার অ্যাপয়েন্ট তালিকা হওয়া করছে, উচিত। ওনারা সেটা কি না করছে? করে একটা বেশ, স্টিপুলেটেড টাইমের মধ্যে এটা এই অ্যাচিভ মুহূর্তে করতে হবে, এতজন লোকের নাম বাদ দিতে হবে, হুম এটা সঠিক নয়। হুম এই মুহূর্তে দুজন দুজন এসে গেছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। তৃণমূল নেতা রঞ্জন ঘোষ রয়েছেন এবং আইনজীবী শুভ্রজ্যোতিও রয়েছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি আলোচনায় ফিরবো। শুভ্রজ্যোতি কিছু একটা বলতে চাইছে এসআইআর প্রক্রিয়া নিয়ে, আমি যে প্রশ্নগুলো বলেছি এবং বিশ্বজিৎ বাবু উত্তর দিচ্ছিলেন। হ্যাঁ শুভ্রজ্যোতি, বলো। সবাইকে প্রথমে তো নিউজ লাইভ বাংলা প্রত্যেক শ্রোতা দর্শককে এবং প্যানেলিস্ট এবং আপনাকে আমার নমস্কার। দেখুন, আজ যান্ত্রিক গোলযোগের কারণে আমি আজ স্টুডিওতে আসতে পারি নাই, তার জন্য আমি মাঝপথ থেকে আমার বক্তব্য রাখতে হচ্ছে, তার জন্য আমি বেশ, বলুন। ক্ষমা আমি প্রথমেই আমার ক্ষমা মার্জনা করছি। সেকেন্ড হচ্ছে কি, ওনারা এসআইআর নিয়ে এত কেন ভয় খাচ্ছেন? সেকেন্ড হচ্ছে গিয়ে কি, আজ দেখুন এসআইআর হচ্ছে কি একটা গভর্নমেন্টের একটা একটা ডিসিশন, যেখানে নাকি নট অনলি গভর্নমেন্ট, একটা ইলেকশন কমিশনের একটা স্টেপ, যাতে করে যারা মৃত হয়েছেন বা পরবর্তীতে যারা নন ভোটার তাদেরকে যাতে সেখান থেকে এলিমিনেট করা যায় এবং স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি করা যায়, সেটা একটা প্রক্রিয়া আমাদেরকে বুঝতে হবে। আজ সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করছে যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া শেষ করা যায়, কিন্তু দেখা যাচ্ছে কি একটা বিশেষ দল যারা ক্ষমতায় রয়েছেন পশ্চিমবঙ্গে, ওনারা খুব ভয় ভীতিতে রয়েছেন। সুপ্রিম কোর্টে ওনারা চলে গেছেন এইসব বিষয় নিয়ে, কিন্তু কোনো জায়গায় ওনারা রিলিফ পাচ্ছেন না। আজ কি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিরোধী দল এক্সেপ্ট তৃণমূল কংগ্রেস সবাই চাচ্ছে যে স্বচ্ছভাবে যাতে এটা সম্পূর্ণ হয়, কিন্তু উনাদের কেন এত ভয়? অরিজিনাল ভারতীয় নাগরিকদের ভোটে জয়ী হয়ে উনারা সরকার গঠন করতে কি উনারা অপরিকর? যার জন্য কি উনারা এত ভয়ে আছেন, তার জন্য তারা চাইছেন যে এসআইআর যাতে কোনোভাবে না হোক। আজ উনারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, উনারা গিয়ে সুপ্রিম কোর্টে বলছেন কি বিশেষ কিছু অঞ্চলে ইন্টারনেটের সুবিধা নেই, তার জন্য উনারা এসআইআর কমপ্লিট করতে পারবেন না বা উনাদের ডিফিকাল্টিজ হচ্ছে। এটা তো লজ্জা থাকা উচিত রাজ্য সরকারের, যে উনারা ক্ষমতায় থাকার পরেও উনারা বলছেন কি উনাদের কিছু কিছু এলাকাতে উনাদের ইন্টারনেট নেই, ইলেকট্রিসিটি নেই। লজ্জা থাকা উচিত। এটা উনাদের সাবমিশন ছিল উনাদের অ্যাডভোকেটের সুপ্রিম কোর্টে। বেশ বেশ, বিশ্বজিৎ বাবু কিছু বলতে চাইছেন, বিশ্বজিৎ বাবুর কাছে যাব। যে বিষয়গুলো শুভ্রজ্যোতি তুললেন, কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কথাগুলো উনি বললেন। প্রথম কথা, যে ভয়ের ন্যারেটিভস, উনি কি করে কথা বললেন যে একটা ভয় পাচ্ছেন বা ভয়ের ন্যারেটিভ, এটাই তো ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটাই তো রাজনীতি, যে ভয় 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 করে এই ন্যারেটিভসটা ছড়িয়ে দিচ্ছেন। এক, দ্বিতীয়ত একজন আইনজীবী বলছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন ভয় পেয়ে। মানুষ ভয় পেয়ে সুপ্রিম কোর্টে যায়? মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টে যায়, সে সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। উনি বলছেন ভয় পেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমার অবাক লাগছে এটা, যে একটা রাজ্যের মানুষ, রাজ্যের প্রশাসন, তাদের সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে যাবেন। উনি আইনজীবী, উনি জানেন সেখানে ভয়ের সম্পর্ক কোথায় আসছে, ভয় পেয়ে কেন যাবেন? এবং প্রত্যেকটা ক্ষেত্রে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, কোনো কোনো ক্ষেত্রে সমালোচনা করেছে, কোনো কোনো ক্ষেত্রে মান্যতা দিয়েছে। এটাই তো আইনের শাসন, এটাই তো হওয়া উচিত। সেখানে উনি বলছেন ভয় পেয়ে যাচ্ছে। আমার মনে হয় এই ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না, এই ব্যাখ্যাটার মধ্যেই ভুল রয়েছে এবং এই ভয়ের ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে, আসলে কেউ ভয় পাচ্ছেন। বেশ বেশ, আমি এটা হচ্ছে কি নেগেটিভ যে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া জনগণকে কিভাবে উনারা এইভাবে এইসব বক্তব্য রেখে উনারা কিভাবে গুমরাহ করতে পারেন, এইসব হচ্ছে কি উনাদের প্রচেষ্টা, আর কিছু না। বেশ শুভ্রজ্যোতি, আমি একটু অরিজিৎ বাবুর কাছে যাব। অরিজিৎ বাবু অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন কিছু বলার, বলুন অরিজিৎ বাবু, বলুন। দেখুন সঞ্চালিকা মহোদয়া, আপনার যে প্যানেলে আছেন যারা, তাদের মধ্যে বিশ্বজিৎ বাবু যে বক্তব্য রাখছিলেন, এখানে একটা অসম্পূর্ণ তথ্য উনি দিলেন, অসঙ্গতি একটা রাখলেন তথ্য, যে 40% মানুষ ভোট দেয় না। আমি অবাক হয়ে যাই, পশ্চিমবাংলায় ভোটার উনি জানেন 7.5 কোটি ভোটার,
7.5 কোটি ভোটারের মধ্যে ইতিমধ্যে 58 লক্ষের নাম নাম বাদ। ডিলিশন, যারা মারা গেছে বা শিফট হয়েছে তাদের নাম বাদ গেছে। আজকে এই 58 লক্ষ বাদ 7.5 কোটির 40% কি 58 লক্ষ? উনি হয়তো অঙ্কে ভুল আপনি করছেন। বুঝতে পারেননি, আমার এনার কথাটা জানা বুঝতে উচিত পারেননি। যে ভুল 58 বুঝেছেন। লক্ষ 40% এর আওতায় পড়ে না। যারা ভোটটা প্রকৃত আমি কি অর্থে বলেছি দেয় ভালো করে তাদের শুনে পরিসংখ্যান ভুল যদি বুঝেছেন। দেখেন সেটা হচ্ছে ভুল প্রায় বুঝেছেন, 6.5 বুঝতে কোটি পারেননি। মানুষ বিগত নির্বাচনগুলোতে ভোট দিয়েছে। বুঝতে 6.5 পারেননি, কোটি ভুল মানুষ বুঝেছেন, ভোট আমি দিয়েছে। বলতে চেয়েছি। এবার সেইটার উপর বেস করে আপনাকে তাহলে বুঝতে হবে যে টোটাল ভোটার্স এর কত পার্সেন্ট পোলিং হচ্ছে। সেটা কখনোই 60-40 নয়, ওনার অঙ্কে ভুল আছে। দ্বিতীয় কথা বলি, আপনি- উনি যুব আপনি- সভা আপনি- যুব সাথী না কি আপনি সাথীর বিষয়টা কথা বুঝতে বললেন। পারেননি। 2021 সালে আপনি আগে- যুবশ্রী প্রকল্প চালু আপনি- করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি বুঝতে একটা পারেননি চালানা তো, পয়সা যোগ্যতা কোনো আবার যুবকরা একটু পায়নি। শিখে নিন ভালো করে, আমি কি যুবশ্রী বলেছি প্রকল্পের বুঝে নিন। ফর্ম ফিল আপ করেছে, একটা চালানা পয়সা পায়নি। আবার যুব সাথী নিয়ে এখন ভাওতাবাজি হচ্ছে। প্রথমে ওই বাজেট অধিবেশনে চন্দ্রিমা ভট্টাচার্যের মুখ দিয়ে বলালেন যে আগস্ট মাস থেকে যুব সাথী দেবে, হঠাৎ করে পাল্টে দিয়ে সেটাকে মুখ্যমন্ত্রী বলছেন এপ্রিল মাস থেকে দেবে। এইসব ভাওতাবাজি বাংলার যুবকদের সাথে করবেন না। এর আগে আপনারা যুবশ্রী নিয়ে কিভাবে খেলেছেন বাংলার যুবদের সাথে, সেটার প্রকৃত উদাহরণ বাংলার যুবদের কাছে আছে। আর পশ্চিম বাংলাটাকে তো শেষ করে দিয়েছেন। আমি মাননীয় সঞ্চালিকার কাছে একটু সময় চেয়ে নেব দুটো কথা বলবার জন্য। বলুন না। পশ্চিম বাংলায় আমরা সেই সরকারের অধীনে বাস করছি যেই সরকারটা জাতীয় শিক্ষানীতি মানে না, যে সরকারের আজকে যারা আইসিডিএস এ যারা যেসব ছাত্রছাত্রীরা ছোট্ট ছোট্ট শিশুরা পড়াশুনো করে তাদেরকে স্কুলে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদেরকে আকর্ষণ করা হয় না, তাদেরকে আকর্ষণ করা হয় কি করে, যে সপ্তাহে 2 দিন ডিম খাওয়াবো, সপ্তাহে 1 দিন ডিম খাওয়াবো, এই নিয়ে হলো আইসিডিএস চলছে। আজকে প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিস্থিতি কি? আজকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? জেলায় জেলায় আজকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিল এডুকেশন সম্পূর্ণ আজকে ধুঁকছে। কিসের জন্য ধুঁকছে? তার কারণ আজকে ইতিহাস বইতে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস পড়ানো হয় না। ইতিহাস বইতে পড়ানো হয় যে সিঙ্গুর আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী কেমন আন্দোলন করেছিলেন, পড়ানো হয় নন্দীগ্রাম আন্দোলন বিশ্বজিৎবাবু কিছু একটা বলতে মাননীয় চাইছেন। মুখ্যমন্ত্রী একদম অরিন্দম বাবু তৎকালীন আপনাকে সুযোগ তৃণমূল দিয়েছি, কংগ্রেস এবার নেত্রী একটু কিভাবে আপ- করেছিলেন। আপনি যে কথাগুলো বললেন আদৌ তার একদম একদম আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাইবো। যে প্রশ্নগুলো তুললেন, যে অভিযোগগুলো তুললেন অরিজিৎ আমরা বাবু, কোন সরকারে বিশ্বজিৎ বাস বাবু। করছি? আমার একটা আমরা ছোট comment দেখুন, আছে। আমার- এমন একটা সরকারে বাস করছি যেখানে রূপা, ধর্ষণ হলে পরে ধর্ষিতার দাম আমার নির্ধারণ করে খুব খারাপ মুখ্যমন্ত্রী, লাগছে কিন্তু উনি ধর্ষকের পশ্চিমবঙ্গ ফাঁসি হয় সম্বন্ধে না। এতগুলো আজকে অভিযোগ সারা করলে পশ্চিম বাংলায় পশ্চিমবঙ্গ হাজার সম্পর্কে হাজার zero ধর্ষক জ্ঞান তার। রাস্তায় ঘুরে কারণ বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের আর হাজার প্রত্যেকটা হাজার স্কুল, ধর্ষিতা প্রত্যেকটা বিচারের কলেজে আশায় নয়া নীরবে নিভৃতে শিক্ষানীতি কান্নাকাটি করছে। 2020 আজকে আরজিকর এটা কি follow একটা করা ঘটনা? হচ্ছে। উনি মনে হয় উত্তরবঙ্গের শিক্ষা জগতের কুচবিহার সঙ্গে থেকে ওনার কাকদ্বীপ দূরত্ব আছে। সর্বস্তরে উনি জানেন না, ধর্ষণের ঘটনা কলেজ, হয়েছে, ইউনিভার্সিটি, জঘন্যতম ঘটনা স্কুল, ঘটেছে। সবগুলোতে একটা ধর্ষণের ABP ঘটনা এবং কোন বিচার ইন্ডিয়ান এই knowledge রাজ্য system সরকার এর দিতে উপর পারেনি। গুরুত্ব দেওয়া হচ্ছে। কম লুট তার হয়েছে, system পাল্টে আজকে গেছে, ডাকাতির কেস semester বলুন, পাল্টে গেছে, আজকে curriculum পশ্চিমবাংলায় পাল্টে গেছে। মাদকের কেস উনি তো বলুন, রাজনীতি করতে সমস্ত করতে আর গোটা শিক্ষার খবর পশ্চিমবাংলায় রাখেন না। প্রত্যেকটা হ্যাঁ। থানায় থানায় 2 নম্বর এই উনি নির্বাচন সিলেবাসের কথা পরিষ্কার বলছেন, যে ক্রাইম কারিকুলামের কথা রিপোর্ট, সেই বলছেন। ক্রাইম উনি জানেন না রিপোর্টকে কালকে ঢেকে সুপ্রিম কোর্ট কি দেওয়ার চেষ্টা বলেছে, হচ্ছে। NCERT সেই কে ঢেকে দিয়ে ব্যান করে দিয়েছে। তারা পশ্চিমবাংলাটাকে দুর্নীতিগ্রস্ত এনারা- বিচার সাদরে ব্যবস্থা নিয়ে যাওয়ার করবে। চেষ্টা ক্লাস হয়েছে। 8 এর তার বইটা বিচার কে করবে? ছি, 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 ছি। দেবশ্রী সারা বাবু, ভারতবর্ষ এই প্রকৃত নিয়ে- অর্থে সারা ভারতবর্ষ এই নিয়ে চায়। তর্ক প্রকাশ করছে। পশ্চিমবাংলার মানুষ তাই স্লোগান দিয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। অনারেবল গভর্নর থেকে আমরা গভর্নরের অ্যাক্টিভিটিসটাকে দেখতে পারি। আজ দেখতে পাচ্ছি যে গভর্নরকে কনস্টিটিউশনাল যে পজিশন আছে, কনস্টিটিউশন কিভাবে কাজ করছে, সংবিধানকে কিভাবে রক্ষা করতে হয়, মুখ্যমন্ত্রী কাজ করছেন না, গভর্নর কাজ করছেন। আগের যে গভর্নর ছিলেন উনি প্রাক্তন রাষ্ট্রপতি হয়েছিলেন,
উনি ফিল্ডে গিয়ে কাজ করছেন, এখনের গভর্নর কেউ কাজ আরে করতে আপনার হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী যদি সেখানে অপদার্থ সরকার হয়, completely paid, আপনার মুখ্যমন্ত্রী সেখানে তো যদি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবাংলার জারি কোন করা উচিত, রাষ্ট্রপতি শাসন জারি করে ধর্ষকদেরকে বিচারে নির্বাচন কাঠগড়ায় কিন্তু দাঁড় সেটা করাতে হচ্ছে না না পারে, কেন সেটা আমরা যদি কোনো জানছি না। ধর্ষকের আমার ফাঁসি তো না দাবি করাতে থাকবে পারে, একটাই কি যদি রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবাংলায় নির্বাচন করা এইভাবে হোক, যদি এভিডেন্স গুলোকে তখন যদি ডিস্ট্রয় সত্যভাবে করা হয়, হয়, তাহলে এছাড়া কোনো গভর্নরকে কেন সম্ভাবনা নেই। এরপরে ওনারা রাষ্ট্রপতিকে এইসব পশ্চিমবাংলার ভোট ক্ষমতা হাতে নির্বাচিত তুলে নিতে হয়েছেন, হবে। আজ ভয় সুপ্রিম পাচ্ছেন, কোর্টে কারণ ভর্ৎসনা করছে ওনাদের গদি আপনাদের, চলে যাবে, আপনাদের সেটাই ডিজিকে আমাদের ভর্ৎসনা ভুল করেছে। হয়ে বেশ। আপনাদের জেনে রাখা দরকার, এই এসআইআর কে কেন্দ্র করে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে তার বয়ান চেয়েছে, সেই হলফনামা এখনো পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি দেওয়ার ক্ষমতা হয়নি। আজকে ফারাক্কাতে কি ঘটনা ঘটেছে? একদমই অরিজিৎ বাবু, একদমই অরিজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু যে যে অভিযোগগুলো তুলছেন অরিজিৎ বাবু, সে জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি 26-এর নির্বাচনে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বিশ্বজিৎ বাবু, লজ্জা হওয়া উচিত। দেখুন, তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, কারণ যিনি বলছেন তিনি একেবারে না জেনে বলছেন। আমি শিক্ষার কথা বললাম, সিলেবাসের কথা বললাম, কারিকুলামের কথা বললাম। উনি এগুলো খবর নিয়ে এসে বলুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রকল্প কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রশংসিত হচ্ছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে শিক্ষাক্ষেত্রে খুব সম্প্রতি কেন্দ্রীয় সরকার তাদের স্বীকৃতি দিয়েছে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, একটা রাজ্যের নানান পজিটিভ নেগেটিভ দিক থাকে। সমালোচনা করা যায় না কোনো বিষয় এমন নয়, সমালোচনা করা অনেক দিক আছে, কিন্তু তার মধ্যেও পশ্চিমবঙ্গ চেষ্টা করছে উৎকর্ষ শিক্ষার মাধ্যমে তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে। সুতরাং ভোটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে যে সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে, প্রান্তিক মানুষের কথা ভাবা হচ্ছে, একজন একজনের সেটাকে করে যে বলুন, রাজনৈতিক ওভারল্যাপ দল, হচ্ছে কথা। সুব্রত একটু দাঁড়াও, ওনাদেরকে বলতে দেন যে রাজনৈতিক দল সমালোচনা করছে, তারা কিন্তু মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পিছিয়ে পড়ছে। কথা বলবেন না। বেশ বেশ, আমি আলোচনায় ফিরবো। এই মুহূর্তে সময় হচ্ছে একটি কমার্শিয়াল ব্রেকের পর আবারও ফিরছি আলোচনায়। আজকে সাফ কথা আরো একটা আলোচনার বিষয় হচ্ছে, একদিকে যখন একই দিনে এসআইআর এর তালিকা অর্থাৎ ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথমবারের মতো দেখা যাচ্ছে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে, ফোর্স আসছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আমি গ্রাফিক্সের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব বিষয়গুলো। ভোট ঘোষণার আগে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে, প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা, এবং সেই দিনে কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে বাংলায় আসছে, একই দিনে প্রথম দফায় বাংলায় আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এবং সে জায়গায় দাঁড়িয়েও একাধিক প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে, এবং তাদের মধ্যে আপনাদের জানিয়ে রাখি 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, তাদের মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, এবং পাশাপাশি বাকি 174 কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গে। এবং যেই খবর উঠে আসছে এই মুহূর্তে আমাদের সামনে, যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়, এবং সব মিলিয়ে এই জেলায় মোতায়েন থাকবে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং দক্ষিণ 24 পরগনায় যদি দেখি তাহলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধেক, এবং দক্ষিণ 24 পরগনায় মোতায়েন করা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য জেলায় মোতায়েন করা হচ্ছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি এবং 16 কোম্পানি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমি বললাম, সে জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে উত্তর 24 পরগনায়। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠছে, এবং প্রশ্নগুলোর উত্তর জানার আমি চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন এই মুহূর্তে, বিশ্বজিৎ বাবু রয়েছেন শুভ্রজ্যোতি আইনজীবী রয়েছেন, এবং রয়েছেন বিজেপি নেতা অরিজিৎ বাবু। আমি বিশ্বজিৎ বাবুর কাছে প্রথমে যাচ্ছি, যেহেতু রাজনৈতিক বিশ্লেষক তিনি। বিশ্বজিৎ বাবু, এই যে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, বাংলার বুকে এভাবে কেন্দ্রীয় বাহিনী আসছে, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। কোথাও না কোথাও যেভাবে আমরা প্রত্যেক দিনে দেখছি, কোথাও বোমা উদ্ধার, কোথাও আমরা দেখছি একেবারে শুট আউটের ঘটনা, সমস্ত আমরা এর আগেও দেখেছি, পঞ্চায়েত নির্বাচনী হোক বা লোকসভা নির্বাচনী হোক, বাংলা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন হিংসার ঘটনায়। সে জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু কমিশন কোনো ধরনের রিস্ক নিতে চাইছেন না, এবারে একেবারে আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। এর পেছনে ঠিক কি কারণ, এবং আদৌ কি সুরক্ষিত হবে এবার বাংলার ভোট? দেখুন, একটা কথা মনে রাখতে হবে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রথমবার নির্বাচনের আগে আসছে না।
প্রত্যেক বছরই নির্বাচনের আগে কেন্দ্রীয় নির্বাচনের বাহিনী দিনক্ষণই তো আসে, ঘোষণা যেখানে হয়নি, মানে নির্ঘণ্ট হ্যাঁ, ঘোষণা আমি হওয়ার বলি, আগেই, আমি হ্যাঁ বলি, এত বলি, আগে, হ্যাঁ। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী আসে। হুম, এবারে আরো একটা, কোনোবারই নির্বাচনের আগে তো এসআইআর এর তালিকা প্রকাশ হয় না, এবং যখন এসআইআর এর তালিকা নিয়ে এত বিক্ষোভ, এত অসন্তোষ সাধারণ মানুষের মনে, তার জন্য একটা আগাম সতর্কতার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। হুম, উত্তর চব্বিশ পরগনা এর উত্তরের মধ্যেই আছে যে উত্তর চব্বিশ পরগনাতে কেন বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। হুম, আপনি জানেন যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে ঠাকুরনগর এবং মতুয়া গড় রয়েছে। সেই মতুয়া গড়টা তাদের প্রচুর নাম, তারা আশঙ্কিত যে তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পায়নি বলে তাদের নাম নির্বাচনের যে তালিকায় থাকবে না। হুম, সেই কারণে সেখানে অসন্তোষের সম্ভাবনা অনেক বেশি। তাই উত্তর চব্বিশ পরগনাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কিন্তু বেশি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সব শুভবুদ্ধি সম্পন্ন যে রাজনৈতিক দলই করুক না কেন, সে সিপিএম করুক, তৃণমূল করুক, বিজেপি করুক, চাই যে একটা হিংসাহীন ভোট, যেটা আমাদের রাজ্যে সাধারণত হয় না, সেই হিংসাহীন ভোটের জন্য এই কেন্দ্রীয় বাহিনী আসে। আমরা এর আগেও দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এবছরও কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদের ভূমিকাটা তাৎপর্যপূর্ণ হবে তো? যে নিরাপত্তা, যে শান্তির কথা আমরা বলছি, সেটা আসবে তো? সেই আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে থেকেই যাচ্ছে। হুম। সেটাকে দাঁড়িয়ে বিশ্বজিৎবাবু, আমরা আজকে দেখলাম ব্রাত্য বসু একটা কমেন্ট করলেন এই বিষয়ে যে শিক্ষা নিয়ে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আসছেন, তাদের যেহেতু বিভিন্ন স্কুলে রাখা হচ্ছে, স্কুলের পড়াশোনায় একটা বাধা সৃষ্টি হবে এবং সুরক্ষার দিকটা মাথায় না রেখে ব্রাত্যবাবু তিনি বললেন যে এই ধরনের বিতর্কিত মন্তব্য তিনি করলেন। তার মানে কি রাজ্যের সুরক্ষা বা শান্তি আসল কথা নয়, তিনি শিক্ষার দিকটাকে তিনি বেছে নিলেন, বিষয়টাকে হাইলাইট করার তিনি চেষ্টা করলেন। রূপা, আপনি ভাবতে পারবেন না পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে হুম, যেভাবে বিএলওদের নেওয়া হয়েছে, হুম, এক একটা স্কুলে কি অবস্থা, এবং সেক্ষেত্রে বলছে বিএলওদের স্কুলও আপনার করতে প্রসঙ্গে হবে আমি একটা আর কথা বলতে হিউজ চাই। কাজের এই পেশা। কেন্দ্রীয় তারপরে বাহিনী মোতায়েন না স্কুলগুলোতে করে সঠিকভাবে কিভাবে ক্লাস হয়নি পশ্চিমবঙ্গে বিএলও তুলে নির্বাচন নেওয়ার হবে? পরে। নিয়মে এরপরে তো কি হলো, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাষ্ট্রপতি যারা শাসন আগে জারি থেকে করে আসছে এখন নির্বাচন থেকে করা হোক। স্কুল কলেজ শুধু নেওয়া কেন্দ্রীয় হচ্ছে। বাহিনী নয়, একটু আগে কেন্দ্রীয় আপনি বাহিনী শুধু এনইপির ছোট কথা কথা। বলছিলেন না, নয়া কেন্দ্রীয় বাহিনী শিক্ষানীতি। না থাকলে সেই তো ওরা নয়া ভোট চুরি করে, শিক্ষানীতিতে এক ভোট একটা লুট করে নেবে। সেমিস্টারে 2 থেকে 3 কিভাবে মাস ক্লাস ওনারা হয়। তার মধ্যে নির্বাচনী 1-1.5 মাস সন্ত্রাস যদি করে, সেটার স্কুলের উদাহরণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ নিয়ে নেওয়া সারা হয়, ভারতবর্ষে তাহলে তারা কি উদাহরণ করে হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষা দেবে, কি করে ওনারা কারিকুলাম কি শেষ কথা হবে? বলবেন? পঠন অর্থাৎ পাঠনের ব্যাঘাত করছে, এটা তো সত্যি। হুম, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আসাটা পশ্চিমবঙ্গের জন্য একেবারে যথোপযুক্ত ডিসিশন নির্বাচন কমিশনের, তাই তো? না, আমি সে কথা বলিনি, কিন্তু আপনি স্কুলের শিক্ষার কথা বলছিলেন, ব্রাত্য বসুর কথা বলছিলেন। ব্রাত্য বসু সেখানে একদম কেন্দ্রীয় যে বাহিনী না সঠিক থাকলে কি এবং নির্বাচন হবে? উপযুক্ত যে কোনোদিন নির্বাচন পরিস্থিতি সম্ভব তৈরি হবে? হয়েছে, রাজ্য পুলিশ তো সেই অলরেডি পরিস্থিতিটা, কম্প্রোমাইজ। বাস্তবিক পরিস্থিতির সর্বক্ষেত্রে কথা দেখা যাচ্ছে বলেছেন, কোনো যে তদন্ত হচ্ছে না, শিক্ষার কোনো কিছু ক্ষেত্রে হচ্ছে না। ছেলে মেয়েদের, ওনাদের শিক্ষার্থীদের নেতৃত্বরা পঠন সম্পূর্ণভাবে পাঠনের ফেল। অসুবিধা হবে। হুম, তার কারণ এত আগে থেকে পাঠালে স্কুল কলেজগুলো তারা নিয়ে নিচ্ছে, হুম, তাদের যে নির্ধারিত পরীক্ষা, তাদের যে ক্লাস, সেগুলো হচ্ছে না। হুম, সুতরাং সেই দিকটার কথা তিনি উল্লেখ করেছেন। কেন হুম। দরকার কি দরকার না সেগুলো তো কোর্ট পাঠিয়েছে, তিনি বেশ, সঠিক আমি মনে করেছেন বলে পাঠিয়েছেন, এখানে তো একদম রাজনীতির কোনো যোগ নেই। একদম আমি অরিজিৎ বাবুর কাছে এই প্রশ্নেই আসছি যে কেন্দ্রীয় বাহিনী আসছে, বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আদৌ কি শান্তিপূর্ণভাবে সম্ভব হবে এবারের নির্বাচন বাংলায়? দেখুন, এবং যেহেতু কাল এসআইআর এর চূড়ান্ত যেটুকু তালিকা খবর প্রকাশ পাওয়া পাচ্ছে। গেছে, আগামী হুম, একদম আগামী 1 তারিখে আমি 240 একটি কোম্পানি সময় চাইবো, কেন্দ্রীয় বাহিনী এক আসছেন মিনিট এবং আমাকে এক আরো মিনিট দেওয়ার জন্য 10 আমি তারিখে অনুরোধ করবো। আরো এই 240 বিষয়ে কোম্পানি, আমি আপাতত বক্তব্য রাখতে চাই, 480 কারণ এই কোম্পানি বিষয়টা খুবই কেন্দ্রীয় বাহিনীর গুরুত্বপূর্ণ। বিষয়ে পরিষ্কার হয়েছে। হুম, এবং আমরা বারংবার আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের নেতৃত্ববর্গরা বারবার রেখেছেন বিষয়টা, যে পশ্চিমবঙ্গের ভোট বাকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে একেবারেই আলাদা। আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বুথই সেন্সিটিভ বুথ। হুম, আজকে প্রত্যেকটা জায়গাতে তৃণমূলের যে লেঠেল বাহিনী, তৃণমূলের যে গুন্ডা বাহিনী, সিপিএম এর সময় যেটা হারমাদ বাহিনী ছিল, তারাই আজকে পলিশড ওয়েতে তৃণমূলের এখন গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে। সেই গুন্ডা বাহিনী প্রত্যেকটা বুথে আছে এবং তাদের টার্গেটই হলো এইবারের ভোটটাকে যেভাবেই হোক তৃণমূলকে দিয়ে ভোটটা করিয়ে নেওয়ার টার্গেট। কারণ তাদের শেষ লড়াই, যেভাবে এসআইআর এর কাজ শুরু হয়েছে, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেভাবে গড়িয়েছে, জল গড়িয়েছে, দিনের পর দিন জল ঘোলা হয়ে করেছে তৃণমূল কংগ্রেস, আর সেই ঘোলা জলকে স্বচ্ছ করার যে কাজ,
যে তারা করছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, সেখানে আজকে মোটামুটি ভাবে পরিষ্কার অর্থাৎ যে হয়তো অরিজিৎ বাবু, আরেকটা বিষয়, আগামীকালকে চূড়ান্ত যে তালিকা প্রকাশের পর আবারও ভোটার অশান্তি হওয়ার তালিকা একটা প্রকাশ সম্ভাবনা হবে। রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? একদমই শুধুমাত্র চূড়ান্ত হওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনী নয়, চূড়ান্ত হওয়ার পরে যে তৃণমূলের প্রকৃত ভোট ব্যাংক এত বছর ধরে যে দুধেল গাইদেরকে পুষেছে, যে বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে কাঁটাতারের বেড়া পার করে দালাল মারফত পয়সা নিয়ে যে ভোটার তালিকা সাজিয়েছে, 2002 সালের এসআইআর এর পরবর্তী সময় থেকে বামফ্রন্ট এবং 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই সাজানো বামফ্রন্টের বাগানকে আরো সুন্দর করে বড় করে যে তৈরি করেছে, সেই সাজানো বাগান আগামীকাল তার একেবারে ভেঙে চুরমার হতে চলেছে। আমি এবং সুব্রজিতের তার কাছে একটু যাবো, রিফ্লেকশন আমি সময় প্রায় সম্মানীয় শেষের দিকে, আমি একটু সঞ্চালিকা সুব্রজিতের কাছে মহোদয়া, যাবো। সুব্রজিৎ, আইনজীবী হিসেবে কিছু বলতে চাইছেন অরিজিৎ বাবু? আজকে একদম। মুখ্যমন্ত্রী একটা পর্যন্ত বলতে চাইবো কি, দেখুন, সেন্ট্রাল কোর্ট ছাড়া কি পশ্চিমবঙ্গে ইলেকশন স্মুথলি করা রেখেছে সম্ভব হবে? কারণ ওনারা তো ভোট কেন্দ্র দখল করার মতো উদাহরণ রয়েছে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণভাবে দরকার এবং প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা এবং কেন্দ্রীয় নট অনলি ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্টের অবজারভেশন যাতে এই নির্বাচন কমপ্লিট হয় সেটা আমি দাবি জানাচ্ছি। কারণ পশ্চিমবঙ্গের এই ভুয়ো ভোটারদের দৌলতে ওনারা কেন্দ্রে ছিলেন এবং ওনারা আজ ভয়ে ওনারা তটস্থ, কারণ ওনারা জানেন যে সত্যি যারা একদম ভারতীয় নাগরিক ওনাদেরকে কখনোই ভোট দিবে না। তার জন্য ওনারা ভয়ে ভীত হয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছেন একবার, প্রতিবাদ করছেন একবার এসআইআর নিয়ে। তার জন্য আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রপতি সরকার গঠন হবে যদি এসআইআর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং এসআইআর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশনের আন্ডারে হচ্ছে এবং সেখানে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। জামাতির সাথে তৃণমূল কংগ্রেসের যে সরাসরি ওনারা তো যোগসাজশ, বলবেনি ওনারা কেন ভয় পাচ্ছেন, এসআইআর কে কেন সমর্থন করছেন, সেই এসআইআর কে কেন সমর্থন করছেন না, ওনারা সেটাও বড় আশঙ্কার কারণ। একদম একদম বড় যথেষ্ট আশঙ্কার আশঙ্কার কারণ। যেভাবে জামাত যেভাবে বর্ডার এলাকাগুলোতে জিতেছে, যে জেলাগুলো জিতেছে বাংলাদেশের সমস্ত কিন্তু ভারত বাংলা বর্ডারের এলাকা, সে জায়গায় দাঁড়িয়ে সামনে এই নির্বাচনের এবং দিকে যদি আমরা তাকাই, উত্তরবঙ্গের সবথেকে সেনসিটিভ এলাকা হলো চিকেন নেক। একদম চিকেন নেক, একদম উত্তরবঙ্গের সবথেকে সেনসিটিভ এলাকা হলো চিকেন নেক। এই চিকেন নেককে বাঁচাতে হবে, পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। আর তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের পরিষ্কার দাবি যে পশ্চিমবাংলায় শুধু ভোট সময় একেবারে 100% সুনিশ্চিত শুধু নয়, পশ্চিমবঙ্গকে বাঁচাতেও হবে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে কার নাম থাকছে কার নাম বাদ যাচ্ছে সেদিকে তো নজর থাকবেই, প্রত্যেকের থাকবে। গোটা দেশবাসীর সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর স্বাভাবিকভাবেই নজর থাকবে সেদিকটা দেখার মতন। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও আসছে এবং প্রত্যেকটা বিষয়ে আমরাও নজর রাখবো আগামী সময়গুলোতে। তবে আলোচনায় আসার জন্য বিশ্বজিৎ বাবু ছিলেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক, এবং সঙ্গে ছিলেন বিজেপি নেতা অরিজিৎ, এবং সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আইনজীবী সুব্রতী। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় আসার জন্য।